কাল থেকে যদি আর কাঠ কাটি তাহলে ওরা শুধু আমাদের বাড়িটাই না, আমাদের স্বপ্ন, আমাদের বাঁচাটাকেও মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কিন্তু যদি কাঠ না কাটি তাহলে বলো, তোমাকে আর আমাদের ছোট্ট বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? কিভাবে বাঁচাবো তোমাদের? এই হাত দুটোই তো আমার সব, এটাই ভরসা। আর সেই হাতই আজ থরথর করে কাঁপছে। এই কথা শুনেই সারদার চোখ দুটা হঠাৎ থমকে গেল। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল, যেন মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে গেল তার সামনে। কি করবে, কোন পথে যাবে, কিছুই বুঝে উঠতে পারল না সে। প্রায় কয়েক মাইল দূরে চন্দ্রপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন গ্রামের মাটিতে নেমে আসে, তখন মনে হয় যেন পুরো গ্রামটা সোনার চাদরে ঢেকে গেছে। সেই গ্রামে বাস করত রমেশ। কি গো, আবার এত ভোরে বেরোচ্ছ? কাল সারাদিন কাঠ কেটেছ, হাতটা এখনো ফুলে আছে, একটু বিশ্রাম নাও না। বিশ্রাম নেব কেমন করে সারদা? কাঠ কেটে তা বিক্রি করে যা 2 পয়সা পাই, তাই দিয়ে তো সংসারটা চলে। আর তুমি তো জানো, এই কাজটা চলে গেলে আমাদের পরিবার পথে বসে যাবে। রমেশ প্রতিদিনের মতো কুড়ালটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। তার হাত ফুলেছিল, কিন্তু চোখে ছিল শুধু পরিবারের চিন্তা। সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করল। এই গাছটা বেশ বড় মনে হচ্ছে। এই গাছটা কাটলে হয়তো 2 দিনের খাবার জোগাড় হবে, আর এই কাঠের ভালো দামও পেতে পারি। সারদা এটা শুনে খুব খুশি হবে। রমেশ এইভাবে বলতে বলতে কাঠ কেটে গ্রামের দিক রওনা দিল। কাঠ নেবে নাকি কাঠ? মাত্র 2 পয়সা দাম। কাঠ লাগবে নাকি কাঠ? এই যে রমেশ, এদিকে আসো, আমি নেব তোমার কাঠ। সেই লোকটার কথা শুনে রমেশ তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে গেল। কিরে রমেশ, আজকে দেখছি তোর কাছে অনেক কাঠ কোথা থেকে কেটে আনলি? অত কাঠ? এই তো সামনের জঙ্গল থেকে এনেছি কাকা। তুমি কি কাঠ নেবে? তা তো নিবই কাঠ, কিন্তু তুই কাঠগুলার কত দাম চাইছিস? বেশি নেব না গো কাকা, 2 পয়সা দিও। এত দাম চাইছিস? এই কাঠগুলোর বেশি চাইনি গো কাকা। এই কাঠ বিক্রি করে যদি 2 পয়সা না পায়, তাহলে আমাদের পরিবারের জন্য কি করে 2 বেলার খাবার জোগাড় করব? ঠিক আছে, তোর কথাই রইল। কাঠগুলো ওখানে রেখে দে আর টাকাটা নিয়ে যা। রমেশ এইভাবে কাঠগুলো রেখে টাকা নিতেই পেছন থেকে জমিদারের লোক বলল, কি রে রমেশ, তোর এত বড় সাহস যে তুই জমিদারের গাছ কেটে কাঠ বিক্রি করছিস? কিন্তু দাদা, আমি তো জমিদারের গাছ কাটেনি, এগুলো সব জঙ্গল থেকে কেটে এনেছি। তুই জমিদারের অনুমতি ছাড়া গাছ কেটেছিস। এরপর যদি দেখি তুই গাছ কেটে বিক্রি করছিস, তো তোর বাড়ি আর থাকবে না। রমেশ সব কথা শুনে মন ভার করে বাড়ি চলে আসলো। কি গো, আজ কোনো খাবার জোগাড় হলো? 2 দিনের খাবার হয়ে যাবে। সে তো ভালো কথা গো, কিন্তু তোমাকে খুব চিন্তিত লাগছে। তুমি কি এটাতে খুশি না? খুশি কি করে হই গো সারদা? আজকে জমিদারের লোকেরা বলল, কাল থেকে যদি আর কাঠ কাটি তাহলে ওরা আমাদের বাড়ি শেষ করে দিবে। আর আমি যদি কাঠ না কাটি তাহলে তোমাকে আর আমাদের বাচ্চাকে কি খাওয়াবো? এগুলো কথা শুনে সারদাও চিন্তায় পড়ে গেল। তারপর হঠাৎ তার মনে একটা খেয়াল আসলো। ওগো, একটা কাজ করলে হয় না?
তুমি রোজ বাজারে শাকসবজির ব্যবসা শুরু করো, তার দিয়ে যা রোজগার হবে সেই দিয়ে খাওয়ার হয়ে যাবে। তুমি জমিদার বাবুর কাছে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করো, যখন ব্যবসায় লাভ হবে তখন সুদ সহ টাকাটা দিয়ে দিও। ঠিক আছে সারদা, একবার না হয় চেষ্টা করেই দেখি। প্রণাম জমিদার বাবু, আমার নাম রমেশ, আমি আপনাদের গ্রামেই থাকি। রমেশ, তুমি এখানে কিসের জন্য এসেছো? জমিদার বাবু, আমার টাকার খুব প্রয়োজন, তাই আপনার কাছে টাকা ধার নিতে এসেছি। টাকা তোমাকে দেব, কিন্তু টাকাটা সময়মতো সুদসহ না দিতে পারলে তোমাকে তোমার বাড়ি ছাড়তে হবে। রমেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে জমিদার বাবু, আমি আপনার টাকা সময়মতো সুদসহ না দিতে পারলে কথা দিচ্ছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এই কথা শুনে জমিদার রমেশকে টাকা দিল। টাকা নিয়ে রমেশ বাড়ির দিকে রওনা হলো। কি গো, তুমি ফিরে আসলা? জমিদার বাবু কি টাকা দিলেন? দিলেন তো, কিন্তু সময় মতো টাকা না দিতে পারলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি তোমার কাজ শুরু করো গো, ভগবানের আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে। পরের দিন রমেশ সকালে উঠে ঠেলায় শাকসবজি নিয়ে বাজারে বেচতে নিয়ে গেল। সকাল থেকে প্রায় বেলা হয়ে গেল, এখনো কিছুই বিক্রি হলো না। দেখি আর কিছুক্ষণ। রমেশ অপেক্ষা করতে থাকল, কিন্তু তার একটা কিছুই বিক্রি হলো না। না, আজকে মনে হয় না কিছু বিক্রি হবে। রমেশ এভাবে বলতে বলতে মন খারাপ করে বাড়ি চলে এলো। কি গো, আজ কত টাকার শাকসবজি বিক্রি হলো? আজ একটা কিছু বিক্রি হয়নি গো। সকাল থেকে অনেক বেলা হয়ে গেছিল, কিন্তু কেউ আমার দোকানের দিকে আসেনি পর্যন্ত। হয়তো ভগবান আমাদের কপালে এরকমটাই লিখেছেন। মন খারাপ করো না গো, ঠাকুর যা করে তা মঙ্গলের জন্যই করে। আজকে হয়তো বিক্রি হলো না, হতে পারে কাল ভালো বিক্রি হবে। তুমি ধৈর্য ধরে থাকো। স্ত্রীর কথা শুনে একটু নিশ্চিন্ত হল, দুজনে ঘুমিয়ে পড়ল। কিন্তু রমেশ, ওর ঘুম আসছিল না, সে শুধু একটা কথাই ভাবছিল। সারদা তো বলল সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মন তো একটুও মানছে না। কাল যদি কিছুই বিক্রি না হয় তাহলে আমরা খাবো কি? আমরা না হয় দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের ছেলে তো ছোট্ট, ও কি করে খিদে সহ্য করবে? ঠাকুর, তুমি একটু দেখো। পরের দিন সকালে রমেশ মাথায় করে শাকসবজি বাজারে বেচতে নিয়ে গেল। কিছুক্ষণ পর তার ঠেলার দিকে একটা লোক এলো। কি গো রমেশ, কত করে সবজিগুলো দিচ্ছ? বেশি না গো বাবু, 1 পয়সা শের দিও। সেই লোকটাকে দেখে আরও খরিদ্দার আস্তে আস্তে বেড়ে গেল। যাক, আজকে মনে হয় ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। আজকে হয়তো দুবেলার খাবার জোগাড় হবে। দেখতে দেখতে রমেশের সব শাকসবজি বিক্রি হয়ে গেল, আর রমেশ খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো। কি গো, আজ তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, কি হয়েছে? খুশি কেন হব না সারদা? আজ ঠাকুর আমার ওপর মুখ তুলে তাকিয়েছেন। আজ সব কিছু বিক্রি হয়ে গেছে, আর ভালো দামও পেয়েছি গো, তাই আজকে আমি অনেক খুশি।
তুমি সত্যি বলছো গো? এই রকম যদি প্রতিদিন হয় তবে আর কোনো আমাদের অভাব থাকবে না। ঠিক বলেছ সারদা। আমি এখন থেকে প্রতিদিন বাজারে যাব, আর এই রকম প্রতিদিন হলে কয়েকদিনের মধ্যেই জমিদার বাবুর থেকে নেয়া টাকা সুদসহ ফিরিয়ে দিতে পারব। রমেশের ব্যবসা কয়েকদিন ভালোই চলতে থাকল। হঠাৎ একদিন জমিদারের লোক তাকে দেখতে পেল। আরে, এটা তো সেই কাঠুরে। এটা না যে জমিদার বাবুর কাছে টাকা ধার নিয়েছিল? এখন তো দেখছি ভালোই রোজগার করছে। এই কথা তো জমিদার বাবুর কানে দিতেই হচ্ছে। এই কথা বলতে বলতে সে জমিদারের কাছে যায়, সব বলল। ও আচ্ছা, এই ব্যাপার। রমেশ তাহলে আমার থেকে টাকা ধার করে ব্যাপারই উন্নতি করছে। সেটা তো হতে দেওয়া যাবে না। শুন, তুই এখনই গ্রামের লোকেদের যায় বল, কাল থেকে যে যে রমেশের থেকে শাকসবজি নিবে তার বাড়ি আমি শেষ করে দিব। ঠিক আছে জমিদার মশাই, আমি যাচ্ছি। পরের দিন রমেশ প্রতিদিনের মতো বাজারে ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকল, কিন্তু তার ঠেলায় কেউ আসছিল না। এদিকে বেলাও হয়ে এলো। কি যে ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল, তবুও কেউ এলো না কেন? হয়ে গেল কিন্তু একটাও খরিদ্দার এলো না। আজকে মনে হয় খালি হাতে বাড়ি ফিরতে হবে। রমেশ আজ খালি হাতে বাড়ি ফিরে গেল। কয়েকদিন এইভাবেই কেটে গেল, কিন্তু তার ঠেলায় কেউ আসছিল না। কি যে ব্যাপার, রোজগারের মতো আজকেও কেউ আসলো না। ঠাকুর, তুমি যে আমার কি পরীক্ষা নিচ্ছ? রমেশ এটা বলে মন ভার করে সেখান থেকে বাড়ি ফিরে এলো। কি গো, আজও কিছুই বিক্রি হলো না? এরকম আর কতদিন চলবে? ঠাকুর যে আমাদের উপর কি পরীক্ষা নিচ্ছে। আজকে তো জমিদার বাবুকেও টাকা দেওয়ার কথা ছিল। যেগুলো টাকা কয়েকদিনে উপার্জন হলো তা আমাদের খেতেই লেগে গেল। জানি না কি যে হবে এখন। হঠাৎ বাইরে থেকে আওয়াজ। রমেশ, কিরে রমেশ? ভালোই ভালোই, বলছি বের হয়ে আয়। রমেশ বুঝে গেল যে জমিদার বাবু তার বাড়ির দখল নিতে এসেছে, তাই সে কুড়াল আর তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। কি রমেশ, তুই এখনো বাড়িতেই আছিস? তোকে তো বলে দিয়েছিলাম টাকা না দিতে পারলে বাড়ি থেকে বেরিয়ে যাবি, কিন্তু তুই তো এখনো আছিস। তুই যে কথা দিয়েছিলি ওটা কি ভুলে গেছিস? বলিনি হুজুর, আমার সব কিছু মনে আছে। আমরা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রমেশ তার স্ত্রীকে আর তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চলতে চলতে তারা একটা গাছের নিচে দাঁড়ালো। ওগো, আর কত দূরে যেতে হবে? আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। আর একটু চলো গো। আর কিছু দূর গেলে একটা ছোট্ট কুড়ে ঘর আছে। আমি যখন কাঠ কাটতে আসতাম তখন দেখেছি। কিছুক্ষণ ওখানে বিশ্রাম নিয়ে তারা আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা সেখানে পৌঁছাই গেল। কি গো, তুমি বলেছিলে কুঁড়ে ঘর, কিন্তু এটা তো বেশ ভালোই আছে। ঠিক বলেছ সারদা, আমি তো কাঠ কাটতে এসে শুধু বাইরে থেকেই দেখেছি, কিন্তু ভেতরটা দেখিনি। আজ দেখছি বেশ ভালোই আছে। কি গো, এখানে তো আগুন জ্বালানোর জন্য কাঠ নেই। তুমি যাও না, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো। ঠিক আছে সারদা, আমি এখনই যাচ্ছি। তুমি আমাদের বাচ্চাটার খেয়াল রেখো। এটা বলে রমেশ গভীর জঙ্গলে কাঠের সন্ধানে চলে গেল।